আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ বদিউজ্জামান, সহকারী অধ্যাপক, রংপুর সরকারি সিটি কলেজে কর্মরত আছি। আজকে আমি তোমাদের যুক্তির উপাদান নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের একটা ক্লাস করেছিলাম, আজকে তোমাদের এই ক্লাস আমি করব যুক্তির উপাদান। প্রথম ক্লাসে বলেছিলাম, এখন এই যুক্তির উপাদানটা কি এটা একটু জানা দরকার। যুক্তির উপাদান হচ্ছে ভাষায় প্রকাশিত একটি যুক্তির বিভিন্ন অংশকে যুক্তির উপাদান বলে। এই যুক্তির উপাদানগুলো হচ্ছে পদ, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক, প্রধান পদ, অপ্রধান পদ, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, হেতুপদ বা মধ্যপদ, বাক্য বা বচন, 11 হলো সিদ্ধান্ত। তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের এই উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক, প্রধান পদ, অপ্রধান পদ, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, হেতুপদ ও মধ্যপদ এগুলো আলোচনা করেছিলাম একটি উদাহরণের মাধ্যমে। তাই সেটা তোমাদের জানা আছে কিনা জানি না। যেমন আমরা বলতে পারি সকল কবি হয় দার্শনিক, এই সম্পূর্ণটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য। সকল মানুষ হয় কবি, এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য। আবার সকল মানুষ হয় দার্শনিক, এটা হলো সিদ্ধান্ত। তোমাদের প্রথম ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম। এখানে সিদ্ধান্তের ওই এক জিনিসই যুক্তিবিদ্যায় বারবার আলোচনা হবে। সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ। প্রধান পদ বলা হয় এ কারণে প্রধান আশ্রয় বাক্যে আছে। আর সিদ্ধান্তের উদ্দেশ্য হলো অপ্রধান পদ, কারণ অপ্রধান আশ্রয় বাক্যে আছে। তাহলে কবি, প্রধান আশ্রয় বাক্যের কবি এবং অপ্রধান আশ্রয় বাক্যের কবি, এই দুটো হলো হেতুপদ। তাহলে এখানে আমরা পাইলাম প্রধান পদ, অপ্রধান পদ মানুষ, প্রধান আশ্রয় বাক্য প্রথমটা, অপ্রধান আশ্রয় বাক্য হলো দ্বিতীয়টা, হেতুপদ হলো এই কবি আর কবি। প্রথম ক্লাসে তোমাদের এ নিয়ে আলোচনা করেছিলাম। তা তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি আবার একই জিনিস বারবার আলোচনা করতে হয়। এখন আজকে আমি তোমাদের পদ নিয়ে আলোচনা করব। পদ, পদটা কি তার আগে আমাদের জানা দরকার পদের উৎপত্তি। পদ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো টার্ম। এই টার্ম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, যার অর্থ প্রান্ত বা সীমা। যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় যুক্তিবাক্যের বাম এবং ডান এই দুই প্রান্তে অবস্থিত বলে তাকে পদ বা টার্ম বলে। এখন আমরা পদের সংজ্ঞা, পদের সংজ্ঞা হলো লেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে।
তাহলে পদটা হলো যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হয়েছে তাকে পদ বলে। যেমন চক হয় সাদা, চক হয় সাদা, মানুষ হয় মননশীল, মানুষ হয় দ্বিপদ প্রাণী, তারপরে বক হয় সাদা। এইগুলো সবগুলো হলো পদ। এখানে উদ্দেশ্য পদ চক এবং বিধেয় পদ হলো সাদা, এটাকে বলা হয় পদ। এই পদটা দুইটা অর্থে ব্যবহৃত হয়, একটা হলো ব্যাপক অর্থে আর একটা সংকীর্ণ অর্থে। এখানে যে উদ্দেশ্য ব্যবহৃত হয় বা হয়েছে, এখানে কিন্তু উদ্দেশ্য ব্যবহৃত হয়েছে হয়। যখন এই ব্যবহৃত হয় তখন যদি আমরা শুরু বলি চক, এটা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় নাই। যে কোনো মুহূর্তে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে। এই চকটা হলো পদ। তাহলে এই পদটা দুইটাতে ব্যবহৃত হয়, একটা হলো ব্যাপক অর্থে আর একটা সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে আমরা পদ বলবো যে শব্দ ও শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকে বলা হয় ব্যাপক অর্থে পদ। ব্যাপক অর্থে পদটা হলো, যেমন আমরা বলি কলম, বই, মানুষ, ফুল, এগুলো হলো ব্যাপক অর্থে পদ। ব্যাপক অর্থে পদ এ কারণে হচ্ছে যেগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় নাই। যে কোনো মুহূর্তে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হবে। যখনই আমি বলি কলম হয় সুন্দর, এটা যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যখনই বলি বই, বই হয় সুন্দর, বই হয় সুন্দর, এটাও ব্যাপক অর্থে পদ। মানে এই মুহূর্তে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় না। যে কোনো মুহূর্তে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে। তো মানুষ, মানুষ হয় দ্বিপদ প্রাণী, যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হলো। যেমন ফুল, ফুল হয় সুন্দর, এটা হলো ব্যাপক অর্থে পদ। আর সংকীর্ণ, সংকীর্ণ অর্থে পদ হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। একটু আগে যেটা আলোচনা করলাম যে চক হয় সাদা, কলম হয় সুন্দর, এগুলো হলো সংকীর্ণ অর্থে পদ। যেমন বলি কলম হয় সুন্দর, এগুলো হলো সংকীর্ণ অর্থে পদ। এখন আমরা আলোচনা করব, পদ তো হয়ে গেল, এখন শব্দ। শব্দ, শব্দটা কাকে বলে? শব্দটা হলো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টিকেই বলা হয় শব্দ। এই শব্দকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। যেমন সে, ওই, কলম, ধান, পাট, মানব, দানব ইত্যাদি। তাহলে শব্দের সংজ্ঞাটা হলো
অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টিকেই বলা হয় শব্দ। অর্থপূর্ণ না থাকলে তাকে সেটা শব্দ বলা যাবে না। যেমন বাহবা, সাবাস, হায় হায়, মরি মরি, এগুলো অর্থপূর্ণ নাই, সেজন্য এগুলোকে শব্দ বলা যাবে না। তাহলে যে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টিকে বলা হয় শব্দ। এই শব্দটা এক বর্ণের হইতে পারে, দুই বর্ণেরও হইতে পারে, তিন বর্ণেরও হতে পারে। যেমন সে, বই, কলম, মানব। হ্যাঁ, তাহলে সেটা যখনই বলবো সেটা একটা বর্ণ মিলে হলো শব্দ। আবার বই যখনই বলবো, এখানে দেখো দুইটা বর্ণ মিলে, একটা ব একটা হস্যই, দুইটা বর্ণ মিলে হলো একটা শব্দ। আবার কলম, এটা তিনটা বর্ণ মিলে হলো একটা শব্দ। তাহলে শব্দের সংজ্ঞা হচ্ছে যে অর্থপূর্ণ থাকতে হবে। অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টিকে বলা হয় শব্দ। শব্দকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। যেমন সে, বই, কলম, ধান, পাট, দানব, মানব, এগুলো, হ্যাঁ, মানুষ, এগুলো হলো শব্দ। এই শব্দ তিন ভাগে ভাগ করা হয়েছে। শব্দ তিন প্রকার: পদযোগ্য শব্দ, পদাযোগ্য শব্দ বা সহ পদযোগ্য শব্দ, অপদ শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। এখন আমরা জানবো যে পদযোগ্য শব্দটা কাকে বলে। যে পদযোগ্য শব্দ হলো যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি মানুষ, মানুষ, এই মানুষকে যখন বলবো তখন এটাকে বলবো পদযোগ্য শব্দ। হ্যাঁ, তারপর মানুষ হয় দ্বিপদ প্রাণী, একটু আগেই বললাম, মানুষ হয় মরণশীল, যখন বলতে হবে পদযোগ্য শব্দ। তাহলে এই শব্দটা হলো মানুষটা, তাহলে তিনটা বর্ণ মিলে হলো একটা শব্দ, তাহলে এটাকে বলা হয় পদযোগ্য শব্দ। আর পদাযোগ্য শব্দ বা সহপদযোগ্য শব্দটা কাকে বলে? যে শব্দ অন্য শব্দের সাহায্য ব্যতীত নিজে নিজেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না, তাকে বলা হয় পদাযোগ্য শব্দ বা সহপদযোগ্য শব্দ। যেমন তিন, তা, খানি, গুলো,
এবং ও আর, এগুলো হলো সহ পদযোগ্য শব্দ বা পদাযোগ্য শব্দ। যেমন টি, বইটি হয় সুন্দর, এটা হলো সহ পদযোগ্য শব্দ বা পদাযোগ্য শব্দ। বইগুলো হয় সুন্দর। রহিম এবং করিম যায়, এটাই হলো পদাযোগ্য শব্দ বা সহ পদযোগ্য শব্দ, মানে অন্যের সাহায্য নিয়ে গঠিত হয়। যখনই বলবো মানুষ হয় সুন্দর, এটা হলো পদযোগ্য শব্দ। মানুষটি হয় সুন্দর, তখন এটা হবে পদাযোগ্য শব্দ। অপদ শব্দ হলো বা পদ নিরপেক্ষ শব্দ, যে শব্দ কখনোই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহৃত হতে পারবে না, মানে কখনোই যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহৃত হতে পারবে না। বাহবা, সাবাস, হায় হায়, মরি মরি, বাহবা, ছি ছি, ও আ, এগুলোই হলো অপদ শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। এতক্ষণ আমরা পদ এবং শব্দ নিয়ে আলোচনা করলাম। এখন পদ এবং শব্দের মধ্যে পার্থক্য, কি কি পার্থক্য সেগুলো আমরা আলোচনা করব। আমরা পদ এবং শব্দের মধ্যে পার্থক্য আলোচনা করব। প্রথমেই হলো সংজ্ঞার দিক থেকে পার্থক্য। সংজ্ঞার দিক থেকে পার্থক্য বলতে আমরা বুঝি, একটু আগে আলোচনা করলাম যে পদটা কাকে বলে, যে শব্দ বা শব্দ সমষ্টি একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধি হিসেবে ব্যবহৃত হয় বা হয়েছে তাকে বলা হয় পদ। এটা হলো পদের সংজ্ঞা। আর শব্দটা হলো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণের সমষ্টিকে বলা হয় শব্দ। গঠন শৈলীর দিকে পার্থক্য। গঠন শৈলী, বর্ণ বা বর্ণ সমষ্টি একত্রিত হয়, গঠিত হয় শব্দ, একটু আগে আলোচনা করলাম। আবার শব্দ ও শব্দ সমষ্টি একত্রিত হয়, গঠিত হয় পদ। এখন আমরা 3 নম্বর লিখব প্রকরণের দিক থেকে। শব্দ প্রকরণের দিক থেকে শব্দ প্রকরণের দিক থেকে পার্থক্য। তারপরে হবে 4 নম্বর হবে অর্থের দিক থেকে পার্থক্য, শব্দ সমষ্টিগত দিক থেকে পার্থক্য, ক্ষুদ্রতম অংশের দিক থেকে পার্থক্য, চিন্তার দিক থেকে পার্থক্য, সীমা নির্ধারণের দিক থেকে পার্থক্য, শর্তের দিক থেকে পার্থক্য, আর স্থানের দিক থেকে পার্থক্য। পদ এবং শব্দের মধ্যে পার্থক্য হলো সংজ্ঞার দিক থেকে পার্থক্য, গঠন শৈলীর দিক থেকে পার্থক্য, শব্দ প্রকরণের দিক থেকে পার্থক্য, অর্থের দিক থেকে পার্থক্য।
আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো। এর পরে ক্লাসে আমি আবার পদ ও শব্দের মধ্যে পার্থক্যগুলো ডিটেলস আলোচনা করব। হ্যাঁ,